Welcome to the fourth session of Festivity of Life in শান্তিনিকেতন। আজকে প্রাণের উৎসবের চতুর্থ দিন শুরু করছি। তুমি আগের দিন বলছিলে যে আজকে আলোচনা শুরু করবে ক্যালেন্ডার অফ ফেস্টিভ্যালস বা শান্তিনিকেতনের উৎসবের যে তালিকা সেটার আলোচনা করবে, শুরু করবে নববর্ষ বা পয়লা বৈশাখ দিয়ে। তখন মনে হচ্ছিল ঠিকই, পরে মনে হলো যে আমরা তো ইউজুয়ালি বছর ধরি জানুয়ারিতে শুরু করে ডিসেম্বর শেষ এটা ভাবি, তো তুমি নববর্ষ বা পয়লা বৈশাখ থেকে শুরু করার কথা বলছিলে কেন? কেন একটা তো সাহিত্য বিভাগের কথা বলতে বলতে মনে থাকবে আমাদের লেখা যে একটা সংকলন প্রকাশিত হয় পাঠ্যমান শিক্ষাশাস্ত্রের ছেলেদের সাহিত্য সভার সব লেখা দিয়ে, সেইটা প্রকাশিত হয় পয়লা বৈশাখ। সবার হাতে হাতে নতুন পত্রিকা, নিজেদের লেখা, বন্ধুদের লেখা ছাপার অক্ষরে দেখার একটা বিরাট আনন্দ। এই প্রসঙ্গে এসেছিল পয়লা বৈশাখ, তবে সেটাই সবটা নয়। উৎসব অনুষ্ঠান শান্তিনিকেতনের যখন ভাবি তখন কেন জানি না সেটা বাঙালি ঐতিহ্য হোক বা একটা কোথাও ওই ঋতু প্রথমেই গ্রীষ্ম থেকে শুরু, এইরকম একটা ছোটবেলা থেকে মনে আছে বলে মনে হলো। অন্য আরেকটা ব্যাপার, এই প্রশ্ন শুনে যেটা মনে হচ্ছে, একাডেমিক ক্যালেন্ডার মানে একটা শিক্ষাবর্ষ জানুয়ারি থেকে ডিসেম্বর, এখন অন্তত তাই, সেইটা একটু যেন কেজো জগৎ, মানে একেবারে পরিষ্কার তার ব্যবহারিক জগৎ, লেখাপড়া, তার পরীক্ষা, সেটার সঙ্গে যেন কিরকম একটা বিশ্বভারতী। আর এই উৎসব অনুষ্ঠানটা শান্তিনিকেতন একই ব্যাপার, অথচ ভীষণ আলাদা। একটু ব্যাপারটা বুঝিয়ে দিই, মানে বিশেষ করে যারা দূরে আছেন বা ফিজিক্যালি কাছে থেকেও মনে মনে অনেক দূরত্ব তৈরি হয়। বিশ্বভারতী একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ভারত সরকারের। শান্তিনিকেতন কি একটা জিওগ্রাফিক্যাল স্পেস শুধু নয়, যেটা আমরা আলোচনা করছিলাম, একটা জীবনযাপনের, একটা জীবনচর্যার একটা ধারা। তার মধ্যে এই সমস্ত উৎসব অঙ্গাঙ্গিভাবে জড়িত। বিশ্বভারতীও কিন্তু একইভাবে জড়িত, অথচ শান্তিনিকেতনের জীবন আর বিশ্বভারতীর জীবন সম্পূর্ণ এক নয়। কারণ বিশ্বভারতীতে তার কিছু একদম লেখাপড়ার বিশেষ বিশেষ বিভাগ, সিলেবাস, পরীক্ষার তারিখ, সেমিস্টার, জগৎটা একটু অন্যরকম। এই যে একটা পারস্পরিক সম্পর্ক, ভালো মন্দর কিছু বিচার করার প্রয়োজন নেই, এটা পাল্টেছে সম্পর্ক। বিশ্বভারতীর প্রতিষ্ঠার সময় থেকেই পাল্টেছে। প্রচুর ভালো, অনেক কিছু ভালো এসছে, উপকৃত হয়েছে শান্তিনিকেতন। আবার কোথাও কোথাও শান্তিনিকেতনের ঐতিহ্যের সঙ্গে বিশ্বভারতীর প্রয়োজনে কোথাও একটা বোঝাপড়া করে নিতে অসুবিধা হয়েছে। এটা বলে রাখছি এই জন্য যে পয়লা বৈশাখ থেকে কিন্তু একটা যে উৎসব অনুষ্ঠানের জীবন, মনে হয় যেন ওখান থেকেই শুরু। নববর্ষের সকালে আমাদের লেখা ছোট ছোট ছেলেমেয়েরা কার্ড আঁকে নিজেদের হাতে, সেই কার্ডে বন্ধুদের, মাস্টারমশাইদের নতুন বছরের শুভেচ্ছা জানানো। আর ওই নিউ ইয়ারের কার্ড কিরকম যেন মনে হয় একটা ছাপা জিনিস। ভোরবেলা বৈতালি, ভেঙেছে দুয়ার, এসেছে জ্যোতির্ময়, তোমারই হোক জয়, উপাসনা। তারপরে সমস্ত আশেপাশের মানুষজনদের জন্য এই আশ্রমে ফলারের ব্যবস্থা হতো। ফলাহার কি, কিছুই না, ওই ভেজা মুগ, একটু ফলের কুচি আর মাটির গিলাসে ঘোলের শরবত। মানে সবার জন্য সেদিন অতিথিদের জন্য একটা দ্বার খুলে দেওয়া আমন্ত্রণ। পরে সেটা হ্যাঁ, আমরাও মাটির গিলাস
হ্যাঁ, একবার দেখেছি, কিন্তু তারপরে সেটা কাগজের গ্লাস বা ওই কচুরি লাড্ডুতে পর্যবসিত হয়েছে পরে। কিন্তু পুরো একটা উৎসবের নতুন একটা সূচনার আনন্দ এই দিনটার বৈশিষ্ট্য। এবং তারপর সন্ধেবেলা, সেটা চিরকাল ছিল না, পাঠভবনের ছাত্রছাত্রীরা, পরে শিক্ষাসত্রের ছাত্রছাত্রীরাও সন্ধেবেলা একটা নৃত্যনাট্য বা গীতিনাট্য গৌর প্রাঙ্গণের মঞ্চে অভিনয় করছে। স্কুলের ছেলেমেয়েরা একটা সম্পূর্ণ নৃত্যনাট্য, শিক্ষার দিক থেকে তো বিরাট একটা ব্যাপার বটেই, কিন্তু সকলের কাছে একটা খুব আনন্দের দিন। এবং এই সেই অনুষ্ঠান বা নৃত্যনাট্য, সেটারও মহলা বা রিহার্সাল, তার আগে প্রায় 1 মাস ধরে সেটার প্রস্তুতি, সেটাও একটা উৎসবের আগে সেই প্রিপারেশনটা, সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ। গান নাচ একসাথে, গান নাচ, ঠিকই তাই। এবং তবলা, সঙ্গীত ভবন তো করে, বসন্ত উৎসবের সন্ধেবেলা শুধু নয়, সঙ্গীত ভবনের তো এটাই মূল চর্চার বিষয়। কিন্তু বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা একটা সম্পূর্ণ নৃত্যনাট্য বা গীতিনাট্য নিজেরা গান গেয়ে, নেচে, অভিনয় করে, মঞ্চ সাজিয়ে, খুব একটা বিরাট একটা এর মধ্যে প্রাণের প্রকাশের, ভবিষ্যতের সমৃদ্ধ প্রাণের একটা সম্ভাবনা তৈরি হয়ে যায়। আমি একটা তালিকা দেখছিলাম, নববর্ষের পর 25শে বৈশাখ জন্মোৎসব, একটা সময় ছুটি থাকতো, মানে স্কুল কলেজ ছুটি থাকতো, হয়ে যেত 1 মে থেকে। এখন সেটা প্রকৃতিকে ক্রমশ মানুষ নিয়ন্ত্রণে আনতে পেরেছে। মানে সোজা কথা, এখন জলের অভাব মিটেছে, বিদ্যুৎ শক্তির ব্যবহার বেড়েছে, ফলে গ্রীষ্মের ছুটি ছোট হয়েছে। জন্মোৎসবের উদযাপন খুব গুরুত্বপূর্ণ। তারপরেই বুদ্ধ জয়ন্তী, তারপরে ধর্মচক্র প্রবর্তনের উৎসব থাকে। সেগুলো অবশ্য প্রধানত উপাসনা গৃহে উপাসনার মধ্য দিয়ে। রাখি বন্ধনের একটা দিনে খুব যে একই রকম অনুষ্ঠান হবে এরকম নয়, কিন্তু এই যে ভারতীয় সংস্কৃতির যে রক্ষাবন্ধন থেকে যে রাখি বন্ধন, ভাইয়ের মঙ্গল কামনায় বোনের রাখি, আর তার সঙ্গে আমাদের রবীন্দ্রনাথের সেই বঙ্গভঙ্গ আন্দোলন বিরোধী 1905-এর বাংলার মাটি বাংলার জল, সেই রাখি বন্ধন মিলিয়ে মিশে একটা হয়। আর তার সাথে আমাদের সুতো ব্রাশ করে রাখি তৈরি, নিজেরা হাতে তৈরি, সেও একটা খুব সুন্দর ব্যাপার। সুতো ঘষে 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 সময় সাপেক্ষ, কিন্তু যখন শেষ পর্যন্ত তৈরি হয় জিনিসটা, একটা অন্যরকম আনন্দ। খুব ঠিক। তারপরেই দেখছি সবার হাতে বাঁধা, হ্যাঁ, সবার হাতে হাতে বেঁধে দেওয়ার মধ্যে যে আনন্দ। এরপরেই যেটা বড় অনুষ্ঠান, 22শে শ্রাবণ, রবীন্দ্রনাথের তিরোধান দিবস। রবীন্দ্রনাথের কথায় শেষ নাহি যে শেষ কথা বলবে, একটা দুয়ার পেরোনো। ফলে খুব দুঃখের দিন এরকম নয়, বরং একটা মৃত্যুর মধ্যে দিয়ে গোটা জীবনটা যেন সবার সামনে তুলে দেওয়া, যেটা মহর্ষির প্রয়াণের পর রবীন্দ্রনাথ বলেছিলেন যে সবার জন্য দিয়ে গেলেন। কিন্তু সেই দিনও উপাসনা আর স্মরণের একটা অনুষ্ঠান হয়। আর তার সঙ্গে তো এখন চিরকাল নয়, কিন্তু বৃক্ষরোপণ অনুষ্ঠান, যেটা 22শে শ্রাবণে দিন নির্ধারিত হয়েছে রবীন্দ্রনাথ মারা যাবার পর। তার আগেও বৃক্ষরোপণ উৎসব হতো, কিন্তু এই তারিখে নয়। আর পরের দিন হয় হলকর্ষণ। এই হলকর্ষণ উৎসব রবীন্দ্রনাথেরই প্রবর্তন করে যাওয়া, শ্রীনিকেতনে হাল চালানো কৃষিকে সম্মান জানিয়ে, একদিন একটি গাছের চারাকে সম্মান জানিয়ে, পরের দিন হাল চালানো, মানে অরণ্য, তারপর কৃষি। আর এই সময় 1 সপ্তাহ আমরা এখানে রবীন্দ্র সপ্তাহ বলি। প্রতিদিন সন্ধ্যাবেলায় রবীন্দ্রনাথের কোনো একটি কোনো বিষয় নিয়ে, কোনোদিন শিশু সাহিত্য, কোনোদিন আধ্যাত্মিক চেতনা, কোনোদিন রবীন্দ্রনাথের গান, কখনো নাটক, বিভিন্ন এই বিষয়ে যারা বিশেষভাবে গবেষণা করেছেন বা বিশেষভাবে জানেন, কেউ একজন বলেন, তার সঙ্গে গান ইত্যাদি হয়। এইটা শেষ হয় ঠিক 15ই আগস্ট নাগাদ, স্বাধীনতা দিবস উদযাপন, পতাকা তোলা, নামানো, তার সঙ্গে ফুটবল ম্যাচ, দেশাত্মবোধক গানের অনুষ্ঠান। 16ই আগস্ট এখন নির্ধারিত হয়ে আছে
বর্ষামঙ্গলের অনুষ্ঠান, বর্ষার গান নাচ। তারপরেই আসে অগাস্টের পর শিল্পোৎসব, সাধারণত সেপ্টেম্বরের পরে, তবে সেটা তারিখটা ইংরেজি না, ওটা বিশ্বকর্মা পুজো। একেবারেই খুব একটা শিল্পের সঙ্গে যুক্ত, কিন্তু ওটা পুজো হিসেবে না করে শিল্পের উৎসব। এটা প্রধানত শ্রীনিকেতনে শিল্প সদন, যেখানে কারিগরি শিক্ষা, এই কাঠের কাজ, তাঁতের কাজ, চামড়ার কাজ, সেরামিকের কাজ, এই সমস্ত বিভাগকে নিয়ে সমস্ত যন্ত্রপাতিকে সেদিন একটা বিশেষ সম্মান জানিয়ে, সেও একটা ভারী সুন্দর অনুষ্ঠান। শ্রীনিকেতনে নাটক হয় সেদিন সন্ধ্যাবেলা। আর এরপরে সেপ্টেম্বরে এমনিতে রামমোহন স্মরণের একটা অনুষ্ঠান, 27 সেপ্টেম্বরের নির্ধারিত দিন। আর মহালয়া তো আগে বলছিলাম আনন্দবাজারের কথা। আর এই মহালয়া থেকে যেহেতু শরতের ছুটি বা শারদাবকাশ, চলতি ভাষায় পুজোর ছুটি শুরু হয়, তার দিন 15 আগে থেকে নাট্যপক্ষ প্রতিদিন সন্ধ্যাবেলায় নাট্যঘরে একটা করে নাটক হয়। সমস্ত ভবন সেইখানে নিজেরা একটা করে নাটক করে, অধ্যাপকরা করেন। সে একটা বিরাট একটা তার অন্য রকমের আনন্দ। এরপরে ডিসেম্বরের 1 আর 2 নন্দন মেলা। 1 ডিসেম্বর নন্দলাল বসুর জন্মদিন, সেই উপলক্ষে 2 দিন কলাভবনে মেলা হয়। সে একদম অন্যরকম মেলা। কলাভবনের ছাত্রছাত্রী মাস্টারমশাইদের আঁকা ছবি, সরা, কাপড়ের ছাপাই, তাঁতের কাজ, বিভিন্ন ডিজাইনের পত্রিকা, ক্যালেন্ডার, সে এক নানান রকম মূর্তি, ছোট বড় ইনস্টলেশনস, সেটা একেবারে অপূর্ব একটা সৃষ্টির মেলা। তারপরে এসে যাবে ডিসেম্বরের শেষ থেকে পৌষ মেলা, অর্থাৎ পৌষ উৎসব, বিরাট উৎসব। জানুয়ারি মাসে সাধারণত 20 জানুয়ারি 6 মাঘ তারিখে মহর্ষির প্রয়াণে মহর্ষি স্মরণ, উপাসনা, ছাতিমতলায় বিশেষ স্মরণ অনুষ্ঠান। 11 মাঘ থাকে মাঘোৎসব। আর 26 জানুয়ারি সাধারণতন্ত্র দিবস। ফেব্রুয়ারি 6, 7, 8 শ্রীনিকেতনের বার্ষিক উৎসব, শ্রীনিকেতনের প্রতিষ্ঠা বার্ষিকী, সেই উপলক্ষে মাঘ মেলা। আর তারপরে 12 ফেব্রুয়ারি দীনবন্ধু অ্যান্ড্রুজ, তাঁর জন্মোৎসব। তারপর এলো মার্চে বসন্ত উৎসব হবে, গান্ধী পুণ্যাহের কথা বলছিলাম 10 মার্চ। তারপরে এসে যাবে বর্ষ শেষ। এই একটা খুব মানে যেটা এরপর এর মধ্যে মধ্যে বহু অনুষ্ঠান, বহু মানে এই সাহিত্য সভা বা অন্য ছোট ছোট অনুষ্ঠান তো চলতেই থাকে, কিন্তু আমি বলছি বিভিন্ন ধরনের উপাসনা গৃহে বিশেষ বিশেষ জন্মদিনে চলতে থাকে। আমি যেটা দেখছিলাম প্রধানত 2 ধরনের অনুষ্ঠান এর মধ্যে, তবে সারা বছরের যে অনুষ্ঠানের যে তালিকা সেটা মোটামুটি এই রকম। আচ্ছা, আরেকটা জিনিস একটু মনে করিয়ে দিই, যেটা মনে হচ্ছিল প্রথম সেশনে যখন আমরা শুরু করেছিলাম যে কেন প্রাণের উৎসব, ফেস্টিভিটি অফ লাইফ, ফেস্টিভ্যালস অফ শান্তিনিকেতন না বলে আমরা প্রাণের উৎসব যে বলছি, তুমি বলছিলে যে মূলত 3টি ক্ষেত্রের মধ্যে দিয়ে বৃহত্তর উপলব্ধির কথা বলছিলে। তার মধ্যে আমরা শুনেছি আধ্যাত্মিক উপলব্ধির কথা, এবং আগের 2টো সেশন মিলিয়ে আমরা মানব সমাজে আনন্দময় একটা কর্মক্ষেত্রের কথা শুনেছি। কিন্তু প্রকৃতি বা বিশ্ব প্রকৃতির কোলে যে বৃহত্তর উপলব্ধি বা সেই বিশ্ব প্রকৃতি সম্বন্ধে তুমি কিন্তু আলাদা করে খুব বলনি। সেটা কি কারণ সে তো অমনি প্রেজেন্ট আছে আমাদের সবার মধ্যে, এমনিই আছে, সেই জন্য? কারণ ওটাকে বাদ দিয়ে তো কোনোটা হচ্ছে না। এই যে ছোট ছোট ছেলেমেয়েরা যে লেখাপড়া করছে, কাজ সেও তো প্রকৃতির মধ্যে, উপাসনা হচ্ছে সেও তো প্রকৃতির মধ্যে, কিন্তু সচেতন ভাবে থাকছে কিনা। আর মানে 3টে ক্ষেত্রে এরকম কম্পার্টমেন্টালাইজ, মানে এমন নয় যে আলাদা আলাদা, সবটাই তো একসঙ্গে। মানে মানুষ হয়ে জন্মেছি, যে কোনো প্রাণীর মতো আমার হাত পা রয়েছে। এই যে হামাগুড়ি দিয়ে হাঁটতে শেখা, নিজের শরীরের ওপর নিয়ন্ত্রণ, এটা যে কোনো পশু, যে কোনো প্রাণী, মানুষও সেই মতোই করবে। তো তার সঙ্গে বিশ্ব প্রকৃতির কাছ থেকে জ্ঞান অর্জন করা, এই যে একটা মনুষ্যত্বের প্রথম
উত্তরণ, তারপরে যে সঙ্গীত, শিল্প, সূক্ষ্ম সব অনুভূতি, সৌন্দর্য বোধ, এইটা আরেকটা স্তর যদি ভাবি। তারপরে তার থেকে আরো বড় কিছু, যেটা আপনা আপনি হবে, কোনো সিলেবাস দিয়ে, কোনো মানে একেবারে একটা গ্রামার দিয়ে এটা হবে না। ওই বোধটা আপনা থেকে আসবে যখন একটা সব কিছুকে আচ্ছন্ন করা একটা আনন্দময় অনুভূতি। এখন উৎসব অনুষ্ঠানের ক্ষেত্রেও ঠিক এইরকম ভাবে যদি দেখি, যে আমি আসলে একটা ক্ষিতিমোহন সেনকে লেখা রবীন্দ্রনাথের একটা চিঠি দেখছিলাম, তাতেও আরো এটা আমার মনে হলো। উৎসব অনুষ্ঠানের মধ্যে একটা ধরন, যেটা এই মানুষের এই যে একটা জগতে আনন্দযোগে আমার নিমন্ত্রণ, তার উদযাপন, একটা মানব সমাজে এই যে নানান ধরনের উপাসনা, উপনিষদের মন্ত্র, অন্যদিকে প্রকৃতির কোলে, এই মানে সচেতন ভাবে আমি একটুখানি বলি, এটা 1909, মানে ওই যে 1905 বলছিলাম এর আগে, আশ্রমে একটা নানান ধরনের দ্বন্দ্ব চলছে, মানে এই সংস্কার ওই সংস্কার কিভাবে চলবে, একদিকে নিয়ম, একদিকে আনন্দ, তার মধ্যে একটা সামঞ্জস্য। রবীন্দ্রনাথ লিখছেন ক্ষিতিমোহন সেনকে, একদম উদ্ধৃতি দিচ্ছি, ধর্মালোচনার ভার আপনি স্বয়ং লইবেন এবং যাহাকে উপযুক্ত বোধ করেন, অর্থাৎ এই আশ্রমের অসাম্প্রদায়িক ঔপনিষদিক মতে যাহাকে আস্থাবান মনে করেন, তাহার প্রতি ভারার্পণ করিবেন। অর্থাৎ কোনটা যে আমার এই আশ্রমের একটা ধর্মনিরপেক্ষ ঔপনিষদিক চেতনা, সবার তার মানে সেটা স্পষ্ট সমান নেই, কিন্তু এই ধরনের একটা চর্চা, আলোচনা চাইছেন। এবং ক্ষিতিমোহন সেন অথবা তার যার উপর ভরসা আছে, মানে সেরকম মানুষ অজিত চক্রবর্তীর কথা মনে হয়, যাই হোক, এটা এক ধরনের কথা। তার সঙ্গে বলছেন উপনিষদ থেকে নির্বাচিত কবিতা, মন্ত্র বলছেন না, স্বর সংযোগে ছাত্ররা গাইবে এবং সমস্ত ছাত্র মিলিত হবে, অর্থাৎ এই উপাসনার কথা। আরেকটা বলছেন বুদ্ধ, খ্রিস্ট, মোহাম্মদ, চৈতন্য, নানক, কবির, রামমোহন প্রভৃতি মহাপুরুষদের মৃত্যুদিনে উৎসব করতে হবে। 7টা নাম বললেন, বুদ্ধ, খ্রিস্ট, মোহাম্মদ, চৈতন্য, নানক, কবির, রামমোহন, তারপর ইত্যাদি, প্রভৃতি। কিন্তু মহাপুরুষদের মৃত্যুদিনের উৎসবে কি হবে? জীবনী আর উপদেশের ব্যাখ্যা, তার সঙ্গে গান। এই হলো তো। তারপরের কথাটাই বলছেন যে আশ্রমের পশুপক্ষী তরুলতার সহিত ছাত্রদের চিত্তের যোগ সাধন, তার জন্য উৎসব। সেইখানে বলছেন গ্রীষ্মে সহকার বনের উৎসব, সহকার মানে আম্রকুঞ্জ উৎসব হবে, বর্ষায় সপ্তপর্ণ কুসুমোদ্গমের উৎসব, ছাতিমের ফুল ধরবার সময় উৎসব, শরতে শেফালি বনের উৎসব, শেফালি তলের উৎসব, বসন্তে শালমঞ্জুরির উৎসব। এই যে একেবারে ঋতু উৎসব, এইটা যদি একটা ধরন হিসেবে ভাবি, যেখানে একেবারে পরিষ্কার ঋতু উৎসব, আর একটা হচ্ছে মানব জীবনের উদযাপনের উৎসব। আচ্ছা, এরকম ভাবে ভাবা যেতে পারে, বলছি যে মনে হচ্ছিল। তো আমার মনে হচ্ছিল যদি এর পরের যে আমাদের শেষ যে দিন, সেই দিনে ঋতু উৎসবগুলো নিয়ে যদি আলোচনা করি, যে বর্ষামঙ্গল, বসন্ত উৎসব, শারদ উৎসব, আর আজকে এই যে পয়লা বৈশাখ থেকে নববর্ষ থেকে শুরু হয়েছে এই উপাসনা। বৃক্ষরোপণটা কোথায় ফেলবে তাহলে? ঋতু না? হ্যাঁ, মানে বৃক্ষরোপণ একটা বিশেষ উৎসব। সত্যি সত্যি শান্তিনিকেতনে বৃক্ষরোপণ মানে অনেক উৎসবই খুবই বিশেষ উৎসব। বৃক্ষরোপণ আর হলকর্ষণ এখানে সেই অর্থে ঋতু উৎসব হিসেবেই শুরু, কিন্তু মানে কৃপালের লেখাতে আছে যে সিজনাল দুটো অনুষ্ঠান গুরুদেব এবার শুরু করলেন। এটা হচ্ছে 1928 সম্ভবত, ওই রকম সময়। কিন্তু আমার যেটা প্রশ্ন, বৃক্ষ রোপণ করছি অরণ্যকে সম্মান জানিয়ে, বা তার মধ্যে কি একটা মানব জীবনেরও উত্তরণের একটা পথ খোঁজার ব্যাপার নেই, বা কৃতজ্ঞতা প্রকাশের? হলকর্ষণ কৃষিকে স্বীকৃতি দিয়ে এই যে একটা আধুনিক সভ্যতার যে যান্ত্রিক হয়ে ওঠার যে বিপদ, সেইটা স্মরণ করছি। ফলে শুধুমাত্র ঋতু উৎসব হিসেবে বা মানে আলাদা করে চিহ্নিত যদি না করি,
বৃক্ষরোপণ উৎসবটা একটা বিশেষ উৎসব, এই জন্য বলছি। এই যে 22শে শ্রাবণে রবীন্দ্রনাথের মৃত্যুদিনে এই উৎসব, এটা ঠিক কিভাবে কে ঠিক করেছিলেন বলতে পারবো না। নিশ্চয়ই গুরুদেবের চলে যাবার পর রথীন্দ্রনাথ ঠাকুর, ক্ষিতিমোহন সেন, মানে যারা আছেন তখন, কিন্তু অসাধারণ একটা সিদ্ধান্ত যে একটা প্রাণের চলে যাওয়ার দিনে আরেকটি প্রাণকে স্বাগত জানাচ্ছি। কিন্তু রবীন্দ্রনাথের সঙ্গে গাছের যে একটা বিশেষ বন্ধুত্ব চিরকাল, ছোটবেলা থেকে, আর তার সঙ্গে নানান রকম ভাবে বৃক্ষরোপণ মানে গাছ পোঁতার যে অভিজ্ঞতা অনেকদিন ধরে আছে। মানে প্রথম যেমন ভারী সুন্দর তার স্মৃতি হচ্ছে বন্ধু ওকাকুরা, জাপানে ওকাকুরার সমাধিতে, সেটা হচ্ছে 1916, একটা বোধহয় ফার গাছ পুঁতছেন। ওই বছরই বোধহয় আমেরিকাতেও ওই আমাদের ওই মানে ক্লিভল্যান্ড মানে আরেকটা কোনো শহরে একটা আইভি লতা পুঁতছেন। গাছ পুঁততে খুব ভালোবাসতেন, ফুলের কথা। পরে 1925 মানে 64 বছরের জন্মদিনে উত্তরায়ণ প্রাঙ্গণে পঞ্চবটি খুব আনুষ্ঠানিকভাবে রোপণ করা হচ্ছে। সেই অর্থে উৎসব করে, মানে বট, অশ্বত্থ, বেল, আমলকি, অশোক, 5টি চারা। কিন্তু সেই মানে একটা অসাধারণ একটা টিম। ক্ষিতিমোহন সেন বেদ উপন্যাস থেকে মন্ত্র বেছে দেবেন, নন্দলাল বসু, সুরেনকররা সাজসজ্জা, নানান রকমের একটা কি বলবো মানে একটা নান্দনিক পরিকল্পনা করবেন, রবীন্দ্রনাথের গান, কবিতা, অসাধারণ এক একটা অনুষ্ঠান উৎসবের পরিকল্পনা। 1926 সেই ইউরোপে গেছেন, প্রথমে ইতালিতে, স্কুলটার নাম মনে নেই, একটা স্কুলে কোনো জলপাইয়ের চারা রোপণ করেছেন। তারপর হাঙ্গেরি, বুদাপেস্ট, সেই বিখ্যাত সুন্দর কবিতাটা, হে তরু এ ধরণীতে রহিব না যবে, তখন বসন্তে নব পল্লবে পল্লবে, তোমার মর্মর ধ্বনি পথিকেরে কবে, ভালোবেসেছিল কবি, বেঁচেছিল জবে। এই কবিতাটা কোনো একজন কবির, হাঙ্গেরির, সেই মনে আছে কি? আমার যতদূর মনে পড়ছে ক্যারেলি কিসফালুজি বা কিসফালুজি, যিনি হাঙ্গেরিয়ান অথার, পোয়েট এবং ড্রামাটিস্ট, নাটকও লিখতেন। ঠিক ঠিক। তার সমাধিতে এইটা, মানে সমাধি বোধহয় মানে কোনো একটা তার মূর্তি স্থাপন করে সমাধি হবে, মানে তার ভক্তটা রবীন্দ্রনাথও ভালোবাসতেন, এইটা লিখেছিলেন তখন। আর পরে বোধহয় 1926 যখন যান, এটা হঠাৎ একটু একটা কথা, গল্পটা হঠাৎ মনে হচ্ছে যে তখন এলমহার্স্টকে লেখা একটা চিঠিতে খুব সুন্দর বর্ণনা দিচ্ছেন ওনার অভিজ্ঞতা, কিন্তু একটু অসুস্থ হয়ে পড়েছিলেন তখন ওই ইউরোপের বিখ্যাত লেক বেলাটন লেকের ধারে তখন উনি দীর্ঘদিন ছিলেন, মানে বেশ কিছুটা সময় কাটিয়েছিলেন। এটা একটা অন্য রকমের অভিজ্ঞতা, এবং সেখানে লিন্ডেন গাছ, সেই জন্য তোমার মনে হলো বৃক্ষরোপণের কথায়, কারণ আজও সেখানে কিন্তু ওনার একটা মূর্তি আছে, এবং সেখানে মানে রবীন্দ্রনাথের মূর্তি ওখানকার ভক্তরা করেছিলেন। এবং এই কবিতাটাই, এবং সে হাঙ্গেরিয়ান ভাষায়, এবং ইংলিশের লাইনগুলো লেখা আছে যে when I'm not on this earth, my tree, let the ever renewed leaves of the spring murmur to the wayfarer, the poet did love while he did. মানে কি সুন্দর। হ্যাঁ, আর তোমার মর্মধ্বনি আর এই মানে অপূর্ব কথা, দ্য পোয়েট ডিড লাভ while he lived, ভালোবেসেছিল কবি, বেঁচেছিল যবে। এখন এই যে ভালোবাসার প্রকাশ, তার একটা আনুষ্ঠানিক চেহারাটা, সেইটা আস্তে 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 হলো। মানে কোনোবার ভুবনডাঙ্গায় ওই বাঁধের ধারে গাছ পোতা হচ্ছে, কখনো হাসপাতাল হচ্ছে, যখন আমাদের পিয়ারসন মেমোরিয়াল হাসপাতালের প্রাঙ্গণে, নানান জায়গায়, কিন্তু কোনো নির্দিষ্ট তারিখ বা দিন তখন অবধি হয়নি। আর এরা ক্রমশ সাজাচ্ছেন এই গাছের জন্য দোলা, তার ছাতা, তারপর গান লিখলেন যে মরু বিজয়ের কেতন উড়াও, সেটা আগেই লিখেছেন। পঞ্চভূতের আবাহন, আজকে আমি ওই পঞ্চভূতের আবাহন 5টি ছোট কবিতা শেখাতে চাই, কারণ ভারী সুন্দর। ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, এই পঞ্চভূত মানে যারা সবকিছুকে, এই গাছকে, মানে মাটি, জল, হাওয়া, আলো, আকাশ। কি চমৎকার 5টি ছোট কবিতা, তার সঙ্গে একটা মাঙ্গলিক কবিতা, কি সুন্দর গান, আয় আমাদের অঙ্গনে অতিথি বালক তরুদল। বৃক্ষরোপণ উৎসব নিয়েই একটা পুরো
মানে সিরিজ সেই অর্থে, একেবারে গান, তার সঙ্গে নাচ, আবৃত্তি, সাজানো, সমস্ত একটা চমৎকার অনুষ্ঠান, এত অপূর্ব একটা অনুষ্ঠান। যাই হোক, আজকে শুধু পঞ্চভূতের আবৃত্তিগুলো আমি শেখাতে চাই। আর এই প্রসঙ্গে যেটা বলি, ঋতু উৎসবগুলো নিয়ে আলাদা করে আমরা এর পরের দিন আলোচনা করব। আর বৃক্ষরোপণের যে মূল ভাবটা, সেটা আমার ওই যেটা বলছিলাম যে ঠিক ঋতু উৎসব হিসেবে, মানে বর্ষা ঋতুতে হয় স্বাভাবিক, কিন্তু এখানে বর্ষাকে উদযাপনের থেকেও এই যে একটা প্রাণের চিরকালীন প্রবাহ, প্রাণের উৎসব, শেষ নেই। একটা বীজ থেকে, অঙ্কুর থেকে গাছ হচ্ছে, সে আবার কত বীজ ধরণীকে ফেলছে। এই যে একটা প্রাণের যে একটা চিরস্থায়িত্ব, সেইটাই কোথাও যেন আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়। এবং সেই আশারিং নিউ লাইফ, এবং সেটা কবে হচ্ছে, যে 22শে শ্রাবণ, যেটা তুমি বলছিলে যে রবীন্দ্রনাথের তিরোধান দিবসে আমরা পরবর্তীকালে সেটা মানে একদম নতুনের আহ্বান, সেটাও মৃত্যু দিনে একটা অদ্ভুত একটা চমৎকার একটা। আর এই অনুষ্ঠানগুলোর দু একটা ছবি নিশ্চয়ই থাকবে আমার কাছে, মানে আছে, তার সাজসজ্জার ধরন ধারণ, সেগুলো আপনাদের একটু দেখাতে চাই। আর এরই সঙ্গে যেটা পরের দিনই বললাম, বৃক্ষরোপণের পর দিনই হয় হলকর্ষণ, সেও একটা ভারী অপূর্ব, মানে একজোড়া বলদকে সুন্দর করে সাজিয়ে, মানে তারা খুব খুশি হয় এরকম নয়, তারা অত্যন্ত বিচলিত থাকে, তারা মানে, কিন্তু তাদের একটা নির্দিষ্ট জায়গায় হল চালনা করা হবে, প্রধান অতিথিকেও একজন ওই কৃষকের সঙ্গে পেছনে ধরবেন লাঙলটাকে, আর সেই যেখান দিয়ে চালানো হবে তার আলপনা দিয়ে সুন্দর করে সাজিয়ে, কিন্তু মূল ভাবটা একটা কোথাও এই যে মাটির প্রতি, এই যে এত আমরা কিছু পাচ্ছি তার জন্য একটা কৃতজ্ঞতা প্রকাশ, এইটা সুন্দর করে আনুষ্ঠানিকভাবে এই প্রকাশটা, কিন্তু ওই রকম একজন অসাধারণ মনের অধিকারী মানুষের পক্ষেই হয়তো পরিকল্পনা করা সম্ভব ছিল। আর আমরা সেই যে ঐতিহ্যটা একটু হলেও বয়ে নিয়ে যেতে পারছি শান্তিনিকেতনে, এও কিন্তু আমাদের একটা খুব বিরাট গর্বের একটা অনুভূতি। তাহলে তুমি শেখাবে তো? হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকে আমরা আলোচনা এখানেই শেষ করছি তাহলে সেক্ষেত্রে। বৃক্ষরোপণ অনুষ্ঠান যেখানে হবে, মাঝখানে তো গর্ত করা হবে গাছ পোঁতার জন্য, আর তাকে ঘিরে একটা ছোট আলপনা হয় ভিজে বালি গুঁড়ো রং দিয়ে, অস্থায়ী আলপনায়, যে এটা অনুষ্ঠানের পর চারাটা রয়েছে, এবারে মালি এসে ওটা ভালো করে বেশ সুন্দর করে পুঁতবে, আর আলপনাটা তো ভেঙে ফেলা হবে। আর ওই যে এসে গেল এরা, ছোট মেয়েরা নাচতে নাচতে মরু বিজয়ের কেতন উড়াও হয়ে, পেছনে বড়রা আসছে, আর এই যে দোলা কাঁধে চারা নিয়ে আর ছাতা ধরে কলভবনের ছেলেরা। গাছটা তো আজকে সব থেকে সম্মানিত অতিথি আর নতুন বন্ধু। এইবারে বাকি অংশ থাক সব থেকে গুরুত্বপূর্ণ যারা পঞ্চভূত, 5 এলিমেন্টস, ক্ষিতি, আর্থ, অপ, ওয়াটার, তেজ, লাইট বা সান, মরুত, হাওয়া, এয়ার বা উইন্ড, আর বোম, আকাশ, স্কাই বা স্পেস। এরা হচ্ছে সমস্ত শরীর, সব কিছুকে তো তৈরি করে এরা, দ্য ভেসেল, আর তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠিত হয়, সে আমার প্রাণী হোক আর এই গাছের প্রাণী হোক। এরা তো সেই জন্য দেবতা, এদের প্রতিনিধি হয়ে যে সেজেছে ছোট ছোট ছেলেমেয়েরা, আর তাদের দাদা দিদিরা তাদের আবাহন করে এই কবিতাগুলো পড়বে। এইগুলো ছোট ছোট কবিতা শিখে রাখলে পরে নানান সময়ে আবৃত্তি করার সুযোগ হবে, খুব ভাল লাগবে। আর এই যে ছেলেমেয়েরা, এরা হচ্ছে শিক্ষাসত্রের ছেলে মেয়ে। আমাদের তো দুটো স্কুল, পাঠভবন আর শিক্ষাসত্র। এই যে আগের দিন নটির পূজার ছবি দেখাচ্ছিলাম, সেও শিক্ষাসত্রের ছেলেমেয়েরা অভিনয় করেছে। এরা পালা করে করে এই দায়িত্বটা, পাঠভবন শিক্ষাসত্র। আমার কাছে এখন এই ছবিটাই আছে দেখলাম। তাহলে এখন এই পঞ্চভূতের 5টি কবিতা আমরা শিখে নিই। পঞ্চভূত 5টি উপাদান সব সৃষ্টিকে, এই গোটা পৃথিবীতে
ভূ পৃথিবী, আবার ভূ মানে হওয়া, ভূত মানে যা কিছু হচ্ছে, পাঁচটা উপাদান সব কিছুর মধ্যে রয়েছে। ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। বয় জফলা ওকার ম। বোম হলো শূন্য আকাশ, ক্ষিতি হলো মাটি পৃথিবী, অপ জল, তেজ সূর্যের তেজ, আলো যা আমাদের শরীরেও শক্তি দিচ্ছে তেজ, মরুত হাওয়া, আর বোম বললাম আকাশ। ক্ষিতি, প্রথমেই মাটিকে আহ্বান করছি। কেন? গাছটাকে তো সেই ধরে থাকবে, পেলাম কোথায় চারাটাকে? সেই মাটির কাছ থেকেই। তাহলে মাটির কাছেই নিয়ে মাটিকেই ফিরিয়ে দিচ্ছি, একে ধরো। তোমার কাছ থেকেই একে পেয়েছি, তোমার কাছেই একে রাখছি, আমাদের জন্য একে যত্ন করে বড় করে দাও। একটি ছোট্ট ছেলে বা মেয়ে সে ক্ষিতি সেজে বসবে, আর একটি বড় ছেলে বা মেয়ে আবৃত্তি করবে, বক্ষের ধন হে ধরণী, ধরো ফিরে নিয়ে তব বক্ষে, শুভ দিনে এরে দীক্ষিত করো আমাদের চিরসখ্যে। আমাদের বন্ধুত্বে একে দীক্ষিত করো, চিরসখ্যে, সবসময় যেন বন্ধু থাকে। বক্ষের ধন হে ধরণী, ধরো ফিরে নিয়ে তব বক্ষে, শুভ দিনে এরে দীক্ষিত করো আমাদের চিরসখ্যে। অন্তরে পাক কঠিন শক্তি, কোমলতা ফুলে পত্রে, পক্ষী সমাজে পাঠাক পত্রী, তোমার অন্ন সত্ত্বে। মাটি, তুমি তো সবার জন্য অন্নের ব্যবস্থা করো, খাবার ব্যবস্থা, এই যা কিছু লবণ নানান রকমের যে সার তোমার কাছ থেকে তো পায়, কিন্তু এমন করে এই গাছটা বড় হবে, অন্তরে পাক কঠিন শক্তি, গাছের কাণ্ডে শিকড়ে অনেক শক্তি, কোমলতা ফুলে পত্রে, ফুল পাতায় কোমল, পক্ষী সমাজে পাঠাক পত্রী, পত্রী মানে চিঠি, পাখিদের কাছে কিসের চিঠি পাঠাবে? এসো খাবার পাবে। আবার বলছি, বক্ষের ধন হে ধরণী, ধরো ফিরে নিয়ে তব বক্ষে, শুভ দিনে এরে দীক্ষিত করো আমাদের চিরসখ্যে। অন্তরে পাক কঠিন শক্তি, কোমলতা ফুলে পত্রে, পক্ষী সমাজে পাঠাক পত্রী, তোমার অন্ন সত্ত্বে। ক্ষিতিকে বলা হলো। তারপর অপ, মেঘ বৃষ্টি দেবে। হে মেঘ, ইন্দ্রের ভেরি বাজাও গম্ভীর মন্দ্রস্বনে, মেদুর অম্বর তলে। আনন্দিত প্রাণের স্পন্দনে জাগুক এ শিশু বৃক্ষ, মহোৎসবে লহ এরে ডেকে, বনের সৌভাগ্য দিনে ধরণীর বর্ষা অভিষেকে। হে মেঘ, ইন্দ্রের ভেরি, দেবরাজ ইন্দ্র, বর্ষার দেবতা, ইন্দ্রের ভেরি বাজাও গম্ভীর মন্দ্রস্বনে, মেদুর, মেদুর মানে যেটা নরম হয়ে আছে পরিপূর্ণ, অম্বর তলে, সেই মেঘে ভরা আকাশে ইন্দ্রের ভেরি বাজাও। আর আনন্দিত প্রাণের স্পন্দনে জাগুকে শিশু বৃক্ষ, ওই জল আসবে, জেগে উঠবে, মহোৎসবে লহ এরে ডেকে, বনের সৌভাগ্য দিনে ধরণীর বর্ষা অভিষেকে। হে মেঘ, ইন্দ্রের ভেরি বাজাও গম্ভীর মন্দ্রস্বনে, মেদুর অম্বর তলে, আনন্দিত প্রাণের স্পন্দনে জাগুক এ শিশু বৃক্ষ, মহোৎসবে লহ এরে ডেকে, বনের সৌভাগ্য দিনে ধরণীর বর্ষা অভিষেকে। তারপর তেজ, সৃষ্টির প্রথম বাণী তুমি হে আলোক, এ নবতরুতে তব শুভ দৃষ্টি হোক। একদা প্রচুর পুষ্পে হবে সার্থকতা, উহার প্রচ্ছন্ন প্রাণে রাখো সেই কথা। স্নিগ্ধ পল্লবের তলে তব তেজ ভরি, হোক তব জয়ধ্বনি শত বর্ষ ধরি। তোমার তেজ স্নিগ্ধ পল্লবের তলে, ওই সবুজ পাতায় শালক সংশ্লেষ হবে, ফটোসিনথেসিস। তাহলে সৃষ্টির প্রথম বাণী তুমি হে আলোক, প্রথম আলোক কণা, সৃষ্টির শুরু, এই নবতরুতে তোমার শুভ দৃষ্টি হোক, এই হলো প্রার্থনা। তারপরে আছে মরুত, হাওয়া। সে তো হাওয়া এসে তো গাছের পাতায় নাচিয়ে খেলিয়ে কত রকমের আনন্দ হবে। হে পবন, পবন হাওয়া, হে পবন করোনাই গৌণ, ছোট করণ, হে পবন করোনাই গৌণ, আষাঢ়ে বেজেছে তব বংশী, তাপিত নিকুঞ্জের মৌন, নিঃশ্বাসে দিলে তুমি ধ্বংসী।
এ তরু খেলিবে তব সঙ্গে, সঙ্গীত দিও এর ভিক্ষা, দিও তব ছন্দের রঙ্গে, পল্লব হিল্লোল শিক্ষা। তুমি গৌণ করনি, আষাঢ়ে বেজেছে তব বংশী, বাঁশি বেজেছে তাপিত নিকুঞ্জের মৌন। নিকুঞ্জ মানে বন, তাপিত হয়েছিল গরমে, মৌন হয়েছিল, চুপ করেছিল, ঝিমিয়ে পড়েছিল। তোমার নিঃশ্বাসে সেই একেবারে চুপচাপ হয়ে থাকাটা ধ্বংস হয়ে গেল। তাহলে এই তরু তোমার সঙ্গে খেলবে, তুমি একে সঙ্গীত শিখিও, ওই যে পাতায় পাতায় দোলা লাগিয়ে, দিও তব ছন্দের রঙ্গে, পল্লব হিল্লোল শিক্ষা। আর তারপরে শেষ হচ্ছে আকাশ। আকাশ তোমার সহাস উদার দৃষ্টি, মাটির গভীরে জাগায় রূপের সৃষ্টি। তব আহ্বানে এই তো শ্যামল মূর্তি, আলোক অমৃতে খুঁজিছে প্রাণের পূর্তি। দিয়েছ সাহস, তাই তব নীল বর্ণে, বর্ণ মিলায় আপন হরিত পর্ণে। তরু তরুণের করুণায় কর ধন্য, দেবতার স্নেহ পায় যেন এই বন্য। আকাশ, তুমি আহ্বান করেছো বলে তো মাটি থেকে বেরোতে পারছে, ওই জায়গাটা তো দিতে হবে। যদি মাটির ওপরে তুমি চাপা দিয়ে দাও, গাছ তো বেরোতে পারবে না। এই স্পেস, আকাশ তোমার সহাস উদার দৃষ্টি, ছেড়ে রেখেছো জায়গা, উদার এসো। মাটির গভীরে জাগায় রূপের সৃষ্টি, তাই মাটির গভীর থেকে বেরিয়ে আসতে পারছে। তব আহ্বানে এই তো শ্যামল মূর্তি, এই যে সবুজ মূর্তিটা বেরোচ্ছে, আলোক অমৃতে খুঁজিছে প্রাণের পূর্তি, আলোকের মধ্যে নিজের প্রাণকে সম্পূর্ণ করবে। দিয়েছ সাহস, তাই তব নীল বর্ণে, বর্ণ মিলায় আপন হরিত পর্ণে। তোমার নীলের সঙ্গে এই পাতার সবুজ মিলিয়ে মিলিয়ে খেলা করছে। বর্ণ মিলায় আপন হরিত পর্ণে, তরু তরুণেরে করুণায় কর ধন্য। এই তরুণ তরুকে তোমার করুণায় ধন্য করো, দেবতার স্নেহ পায় যেন এই বন্য। লেখাগুলো থাকবে, পড়ে পড়ে মানে বুঝে সুন্দর করে আবৃত্তি করলে খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। নমস্কার।